রহমানির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক রসায়ন। আজ আমরা রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে হাইব্রিডাইজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তাইলে আমরা প্রথমে জানব হাইব্রিডাইজেশনটা কি। তার আগে আমরা আমাদের প্রাথমিক কিছু ধারণা নিচ্ছি। সেটা হচ্ছে, আমরা জানি যে মৌলের যে যুজ্যতা বা যোজনী সেটা কি। সেটা হচ্ছে মৌলের সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ যুজ্যতা স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে তার যোজনী বা যুজ্যতা। তাহলে দেখা যায় যে অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে দুইটি বিজোড় ইলেকট্রন থাকে, সেই জন্য অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অনুরূপভাবে দেখা গেল যে ক্লোরিন, তার সর্বশেষ শক্তি স্তরে একটি বিজোড় ইলেকট্রন থাকে, সেজন্য তার যোজনী 1। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি বিজোড় ইলেকট্রন থাকে, এজন্য তার যোজনী 1। তাইলে আমরা কি পাইলাম যে যুজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস করলে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজনী। যেমন অক্সিজেন, তার 8টি ইলেকট্রন আছে, তার যখন আমরা ইলেকট্রন বিন্যাস লিখব তখন দেখব যে তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p x2 2p y1 2p z1। তাইলে তার এই 8টি ইলেকট্রন 2 2 4 6 7 8, তার যুজ্যতা স্তর অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে দুইটি বিজোড় ইলেকট্রন আছে, এই জন্য তার যোজনী 2। যেমন আমরা ক্লোরিনের কথা বলছিলাম, 17টি ইলেকট্রন, তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p, দেখা যাবে যে 6 3s2 3p x 3p y 3p z। তাহলে এখানে 10 12 14 16 এই 1, অর্থাৎ 3p z এ একটি ইলেকট্রন আছে, এই জন্য তার যোজনী হচ্ছে 1। ঠিক আছে, তাইলে এইভাবে যুজ্যতা আমরা হিসাব করে থাকি। কিন্তু এখন এইভাবে যদি যুজ্যতা হিসাব করি দেখা যাবে যে এই বেরিলিয়াম, বোরন, কার্বন, তাদের ক্ষেত্রে কি হবে। যেমন বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো, বেরিলিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রন আছে 4টি, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কী হবে 1s2 2s2। বোরন, তার ইলেকট্রন আছে 5টি, তার ইলেকট্রন বিন্যাস কী হবে 1s2 2s2 2p1। কার্বন, তার 6টি ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাসটা কী হবে 1s2 2s2 2p x1 2p y1 2p z0 2p z0। তাইলে বেরিলিয়ামের যুজ্যতা স্তরে কোনো বিজোড় ইলেকট্রন নাই। আবার বোরনের যুজ্যতা স্তরে একটি বিজোড় ইলেকট্রন আছে, কার্বনের যুজ্যতা স্তরে 2টি বিজোড় ইলেকট্রন আছে। তাহলে বেরিলিয়াম, বোরন এবং কার্বনের কথা, বেরিলিয়ামের হবে 0, বোরনের হবে 1, কার্বনের হবে 2। কিন্তু বাস্তবতা কি? বাস্তবে দেখা যায় যে বেরিলিয়ামের যোজনী যদি 0 হয় তাহলে তো সেটা নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাওয়ার কথা। তাইলে বাস্তবে বেরিলিয়ামের যোজনী 2, বাস্তবে বেরিলিয়ামের যোজনী 0 না হয়ে আসলে 2। বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি বিজোড় ইলেকট্রন আছে, তার যোজনী 1 হওয়ার কথা, কিন্তু বাস্তবে বোরনের যোজনী হচ্ছে 3 এবং কার্বনের যোজনী 2। এখানে দেখা যায় 2টি বিজোড় ইলেকট্রন আছে, তাইলে কার্বনের যোজনী হবে 2। কিন্তু কার্বনের শুধু কার্বন মনোক্সাইড যৌগ ছাড়া যত যৌগ আছে সব যৌগেই দেখা যায় যে কার্বনের যোজনী 4, শুধু কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী 2। তাইলে বেরিলিয়াম, বোরন এবং কার্বনের যোজনী
0 1 2 না হয়ে কি হবে, বেরিলিয়ামের হবে 2, বোরনের হলো 3, কার্বনের হলো 4, শুধু কার্বন মনোঅক্সাইডের 2 আছে। তাহলে সেটা আমরা ব্যাখ্যা কিভাবে দেব? সেটা ব্যাখ্যার জন্যেই সংকরণ কথাটি চলে আসছে। সংকরণের মাধ্যমে আমরা সেটা ব্যাখ্যা দিতে পারি। অর্থাৎ দেখা যায় যে এই যুজ্যতা স্তর যে আছে, যুজ্যতা স্তরের যে অরবিটাল সমূহ আছে, অরবিটাল সমূহের মধ্যে কি হয়, বিশেষ ক্ষেত্রে তাদের সংকরণ ঘটে বা তাদের হাইব্রিডাইজেশন ঘটে। কেন ঘটে? তারা যখন এই মৌলগুলো যখন যৌগ গঠন করে রাসায়নিক বিক্রিয়া যখন অংশগ্রহণ করে, এই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলে সেই মৌলগুলো পরস্পরের মধ্যে কী করে সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের সময় সেই পরমাণুসমূহ উত্তেজিত হয়। উত্তেজিত অবস্থায় তখন দেখা যায় যে তাদের এই যে বহিঃস্তরের ইলেকট্রন আছে, সেই বহিঃস্তরের ইলেকট্রনগুলো দেখা যায় যে তার পাশাপাশি তার প্রায় সমশক্তি সম্পূর্ণ উচ্চ অরবিটালে প্রবেশ করে। উচ্চ অরবিটালে যখন প্রবেশ করে তখন তাদের বিজোড় ইলেকট্রন অর্থাৎ বহিঃস্তরে বা যুজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। বেড়ে গিয়ে তখন তাদের যোজনী পরিবর্তন হয়ে যায়। যেমন বেরিলিয়াম দেখা যায় যে উত্তেজিত অবস্থায় সেটাকে আমরা স্টার দিয়ে যদি প্রকাশ করি, তখন তার ইলেকট্রন বিন্যাসটা কী হয়, 1s2 2s1 2px1, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের s অরবিটাল থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরের p অরবিটালে চলে গেলে তখন s2s-এ থাকে একটি ইলেকট্রন, 2p-তে থাকে একটি ইলেকট্রন, তাহলে 2টি বিজোড় ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ তার যোজনী তখন 2 হয়ে যায়। আবার বোরনের ক্ষেত্রে সেটা কি হয়, উত্তেজিত অবস্থায় দেখা যায় যে তার এই দ্বিতীয় শক্তি স্তরের যে s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, সেখান থেকে একটি ইলেকট্রন 2py অর্থাৎ p অরবিটালে চলে যায়, তখন তার ইলেকট্রন বিন্যাসটা হয় 1s2 2s1 2px1 2py1। এবং কার্বনের ক্ষেত্রে ঠিক এরকম অবস্থায় হয়, উত্তেজিত অবস্থায় দেখা যায় যে 1s2 2s1 2px1 2py1 2pz1। তাহলে কি হলো, উত্তেজিত অবস্থায় বেরিলিয়ামের বহিঃস্তরে 2টি বিজোড় ইলেকট্রন আছে, তাইলে তার যোজনী 2 ব্যাখ্যা দেওয়া যায় সেভাবে। আবার এই বোরনের ক্ষেত্রে 3টি আছে, এই জন্য তার যোজনী 3। কার্বনের 4টি বিজোড় ইলেকট্রন আছে, এই জন্য তার যোজনী 4 হয়। তাইলে এটা কিভাবে হয়, সেটা হচ্ছে সংকরণের মাধ্যমে। অর্থাৎ এই যুজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সম্পূর্ণ সমান সংখ্যক অরবিটাল গঠন করার প্রক্রিয়াই হচ্ছে সংকরণ। যুজ্যতা স্তরের অর্থাৎ মৌলের যুজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তি সম্পূর্ণ অরবিটালের সংমিশ্রণে কি হয়, সমশক্তি সম্পূর্ণ সমসংখ্যক একই ধরনের অরবিটাল সৃষ্টি হওয়ার ধর্মটাকে বলা হয় সংকরণ বা হাইব্রিডাইজেশন। তাইলে এই বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার এইসব মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কী হয়, এই ধরনের সংকরণ ঘটে। বিভিন্ন ধরনের এইসব মৌলগুলো বিভিন্ন যৌগে বিভিন্ন ধরনের সংকরণ প্রদর্শন করে থাকে এবং সেই অনুযায়ী দেখা যায় যে সংকরণকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। যেমন 1 নম্বরে আমরা বলতে পারি যেমন sp সংকরণ, অর্থাৎ একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল মিলে 2টি সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গঠন করে। তাইলে এই 2টি অরবিটালের প্রত্যেকটাকে বলা হয় sp সংকর অরবিটাল। এরপরে 2 নম্বরে হইতে পারে sp2 সংকরণ, অর্থাৎ একটি s অরবিটাল এবং 2টি p অরবিটাল মিলে 3টি sp2 সংকর অরবিটাল গঠন করে। 3 নম্বরে হতে পারে sp3 সংকরণ। তাহলে একটি s এবং 3টি p অরবিটাল মিলে 4টি sp3 সংকর অরবিটাল গঠন করে। এরকম হতে পারে sp3d অরবিটাল সংকরণ, একটি s 3টি p এবং একটি d।
অরবিটাল মিলে 4টি এই 5টি সম শক্তি সম্পন্ন sp3d অরবিটাল গঠন করতে পারে। এরকম sp3d2 সংকরণ, এরকম বিভিন্ন ধরনের সংকরণ করতে পারে বিভিন্ন যৌগে গঠনের সময়। তাইলে এর মধ্যে আমরা এই কার্বনের সংকরণটা ঘটে অতি সাধারণভাবে, এবং আমরা জানি যে কার্বনের যৌগ সংখ্যা 80 লক্ষাধিক। তাইলে এত যৌগের মধ্যে কোনো না কোনো সংকরণ ঘটেই থাকে। কার্বনের ক্ষেত্রে এই যে 80 লক্ষাধিক যৌগ, সেই যৌগগুলোর প্রত্যেকটাতেই কি হয়, কার্বনের এই অরবিটালের সংকরণ ঘটে থাকে, এবং সেই সংকরণ কোনো না কোনোভাবে ঘটেই থাকে। এবং কার্বনের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত এই 3 ধরনের সংকরণ ঘটে থাকে, sp, sp2, sp3। এই 3 ধরনের সংকরণের মাধ্যমে যৌগগুলা গঠন হয়ে থাকে। তাইলে আমরা এই সংকরণগুলো কিভাবে হয় সেটা আমরা দেখাচ্ছি। প্রথমে আসো কার্বনের sp3 সংকরণ। sp3 সংকরণ আমরা জানি যে কার্বনের ইলেকট্রন আছে 6টি। এই 6টি ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2px1, 2py1। উত্তেজিত অবস্থায় তখন কার্বনের ইলেকট্রন বিন্যাস হয় 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের s অরবিটাল থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরের pz অরবিটালে চলে যায়। এই হচ্ছে কার্বনের উত্তেজিত অবস্থা। আচ্ছা, আমরা জানি যে এই অরবিটাল যে আছে সেই অরবিটালগুলোর নিজস্ব কি আছে, আকৃতি আছে। যেমন s অরবিটালের আকার হচ্ছে এরকম গোলাকার। এই x অক্ষ, এই হচ্ছে y অক্ষ, এই হচ্ছে তার z অক্ষ। দেখা যায় যে এই s অরবিটাল, তাহলে এই s অরবিটালের আকৃতি হলো এরকম গোলাকার, আর p অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার। যেমন px, py, pz। তাইলে দেখা যায় যে এই কার্বনের একটি s গোলাকার, একটি s অরবিটাল, আর এই যে ডাম্বেল আকার 3টি p অরবিটাল আছে। এই 3টি p অরবিটালের সাথে মিলে দেখা যায় যে 4টি অরবিটাল গঠন করে। তাহলে এখানে অরবিটাল কয়টি? 4টি। একটি হলো s আর 3টি হলো p অরবিটাল। s অরবিটালের আকৃতি দেখতেছো তোমরা গোলাকার, আর p অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, ঠিক আছে? কিন্তু এই 3টি অরবিটাল মিলে, 3টি p এবং একটি s অরবিটাল মিলে দেখা যায় যে সমসংখ্যক, অর্থাৎ 4টি অরবিটাল গঠন করে। কিন্তু এই যে 4টি অরবিটাল গঠন করলো, এই 4টি অরবিটাল হচ্ছে সংকর অরবিটাল। এই 4টি সংকর অরবিটালের আকৃতি s অরবিটালের মতো হবে না, p অরবিটালের মতো হবে না, ঠিক আছে? তাহলে p অরবিটালের আকৃতি কেমন? ডাম্বেল আকার, এরকম ডাম্বেল আকার। এই মাছটা হবে সরু, 2 মাথা হবে মোটা। s অরবিটাল গোলাকার, কিন্তু 3টি p এবং একটি s মিলে যখন 4টি সংকর অরবিটাল হলো, সেই সংকর অরবিটালগুলা s এর মতো হবে না, p এর মতো হবে না, না হয়ে অন্য একটি আকৃতির হবে, ঠিক আছে? এবং সেই আকৃতিটা হবে চতুস্তলকীয়। এবং দেখা যায় যে কার্বনের এই 4টি অরবিটাল কি করবে? চতুস্তলকের 4টি কর্নারের দিকে অবস্থান নেবে। যেমন মনে করো এরকম একটা নিল, তারপরে এরকম একটা হলো, এরকম একটা হলো, আর একটা হলো এরকম। এই
তাইলে এই হলো একটা চতুস্তলকীয় আকৃতি। এরকম একটি চতুস্তলকের 4টি কর্নারের দিকে 4টি sp3 অরবিটাল, এটা হচ্ছে sp3, sp3, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3, 4টা অরবিটাল অবস্থান নেবে এবং সেই যে যৌগটা গঠিত হবে সেটা হবে চতুস্তলকীয় আকৃতি এবং তাদের মধ্যে যে কোণ হবে, এই যে বন্ধন কোণ অর্থাৎ বন্ধন কোণটা হবে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে তাদের মধ্যে বন্ধন কোণ। যত কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যৌগ আছে, সকল যৌগে সাধারণত sp3 হাইব্রিডাইজেশন ঘটে থাকে। কার্বনের কী ঘটে থাকে? sp3 হাইব্রিডাইজেশন ঘটে থাকে। যেমন আমরা যদি মিথেনের কথা চিন্তা করি, মিথেনের গঠন, মিথেনের আমরা জানি যে একটি কার্বনের সাথে কি আছে, 4টি হাইড্রোজেন যুক্ত আছে, এই হচ্ছে মিথেন। তাহলে সেখানে এই কার্বনের কি ঘটে? sp3 হাইব্রিডাইজেশন ঘটে। তাহলে কার্বন পরমাণুটি থাকে কেন্দ্রে এবং তার এই 3টি হাইব্রিড অরবিটাল তার এরকম চতুস্তলকীয়ভাবে 4 কর্নারে, একটি চতুস্তলকের 4 কর্নারে থাকে sp3 হাইব্রিড অরবিটাল, sp3 হাইব্রিড অরবিটাল, sp3 হাইব্রিড, sp3 হাইব্রিড অরবিটাল। আর প্রতিটি হাইব্রিড অরবিটালের সাথে কি করে একটি করে হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল এসে যুক্ত হয়। তাইলে এইখানে হলো হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন। তাইলে হাইড্রোজেনের s অরবিটাল গোলাকার আর এই হাইব্রিড অরবিটালগুলো হচ্ছে অনেকটা ডাম্বেলের মতো, মানে অন্য শেপের, অর্থাৎ s এবং p এর সংকরণে যে অরবিটাল সৃষ্টি হলো সেটা। তার সাথে দেখা যাচ্ছে হাইড্রোজেনের একটি করে s অরবিটালের সামনাসামনি অধিক্রমণ ঘটে দেখা যায় যে কি ঘটে, 4টি সিগমা বন্ধন গঠিত হয়, 4টি একক সিগমা বন্ধন গঠিত হয়, অর্থাৎ মিথেন অণুর গঠন হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে বন্ধন কোণ, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই যে বন্ধন কোণ সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট এই বন্ধন কোণটা। আর হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে বন্ধন দূরত্ব, এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন দূরত্বটা হয় সেটা হচ্ছে 0.154 ন্যানোমিটার। তাহলে একক বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে এত ন্যানোমিটার এবং বন্ধন কোণটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে সকল কার্বন কার্বন একক বন্ধনযুক্ত যৌগের মধ্যে এরকম কি থাকে, sp3 হাইব্রিডাইজেশন ঘটে থাকে। তারপরে আসো sp2 সংকরণ। sp2 সংকরণের ক্ষেত্রে কি হয় দেখো, sp2 সংকরণ যত কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ আছে অর্থাৎ অ্যালকিন সমূহ আছে সেইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে sp2 সংকরণ ঘটে থাকে। কার্বনের মধ্যে কি ঘটে থাকে, sp2 সংকরণ ঘটে থাকে। কিভাবে? যেমন এই যে আমরা লিখছিলাম কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s1 2px1 2py1 2pz1। এই ক্ষেত্রে দেখা যায় যে কার্বনের একটি s অরবিটাল আর 2টি p অরবিটাল অর্থাৎ px1 এবং 2py1, এই 3টি অরবিটাল মিলে কি করে 3টি সমশক্তি সম্পূর্ণ অরবিটাল, সম আকৃতির সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গঠন করে। তাহলে
করলে তখন কয়টি অরবিটাল হয়? 3টি অরবিটাল হয়। এই 3টি অরবিটাল হচ্ছে sp2 শঙ্কর অরবিটাল। এই ক্ষেত্রে দেখা যায় যে কি হয়, এই শঙ্কর অরবিটালের আকৃতি হয় ট্রাইগোনাল আকৃতির। এরকম হয় ট্রাইগোনাল আকৃতির, এবং সেক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন কোণ সেটা sp3-র ক্ষেত্রে হয়েছিল 109 ডিগ্রি 28 মিনিট, আর এই ক্ষেত্রে সেটা হয় 120 ডিগ্রি। ট্রাইগোনাল আকৃতি হওয়ার কারণে তাদের মধ্যে বন্ধন কোণটা হয় 120 ডিগ্রি, এবং বন্ধন দূরত্ব যেটা, সেই বন্ধন দূরত্বটা যেহেতু দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে সেই sp2 সংকরণ ঘটে, সেক্ষেত্রে বন্ধন দূরত্বটা একক বন্ধনের চেয়ে কমে যায় এবং সেইটা হয় 0.134 ন্যানোমিটার। তাইলে দ্বিবন্ধনযুক্ত যৌগ আমরা একটা নিয়ে আলোচনা করি, যেমন ইথিনের গঠন যদি আমরা ব্যাখ্যা করি। ইথিনের ক্ষেত্রে দেখা যায় যে তার সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ এই কার্বন এবং কার্বনের মধ্যে কি আছে, একটা দ্বিবন্ধন আছে, আর প্রতি কার্বনের 2টি করে হাইড্রোজেনের সাথে কি আছে, একক বন্ধন আছে। তাহলে সেটার ক্ষেত্রে কি হয়, এই কার্বনের একটি S এবং 2টি p অরবিটাল মিলে 3টি sp2 হাইব্রিড অরবিটাল গঠন করে, এবং সেইগুলা কি করে ট্রাইগোনাল আকৃতি লাভ করে। আর যে একটি কি রয়ে গেল, Z অরবিটাল 2p Z অরবিটাল রয়ে গেল অসংকরিত। সেই অসংকরিত Z অরবিটালটি কি করে, ওই সংকরিত যে অরবিটালগুলো যেই তলে থাকে সেই তলের সাথে লম্বভাবে অবস্থান করে, এবং পরবর্তীতে দেখা যায় যে এই সংকরিত অরবিটালগুলো হাইড্রোজেনের সাথে সামনাসামনি অধিক্রমণ করে, হাইড্রোজেনের s অরবিটালের সাথে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে কি করে সিগমা বন্ধন গঠন করে, এবং অসংকরিত যে অরবিটাল রয়ে গেল 2 কার্বনের 2টি অরবিটাল পার্শ্বিক অধিক্রমণের মাধ্যমে তখন একটি বন্ধন গঠন করে কার্বন কার্বনের মধ্যে, এবং সেটা হচ্ছে পাই বন্ধন, অর্থাৎ একটু দুর্বল বন্ধন। তাহলে সেটার ব্যাখ্যাটা দেখো, যেমন একটি কার্বনের এই 3টি sp2 সংকরিত অরবিটাল এইভাবে অবস্থান করে, এটা হলো sp2 sp2 sp2। আবার অপর কার্বনের sp2 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 3টি সংকর অরবিটাল এভাবে অবস্থান করে। আর যেটা 2pz1 যে অরবিটালটা রয়ে গেল অসংকরিত অবস্থায়, সেটি কি করে এই 3টি অরবিটালের সাথে লম্বভাবে অবস্থান করে। এটা কিন্তু উপরে এবং নিচে, এটা কিন্তু পুরা অসংকরিত অবস্থায় রয়ে গেছে, এবং এই কার্বনের সাথেও এটা এইভাবে লম্বভাবে অবস্থান করে। এটা হলো 2pz 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 অসংকরিত অরবিটাল। এটাকে আমরা চিহ্নিত করে দিই একটু এইভাবে, এটা হচ্ছে অসংকরিত অরবিটাল। আচ্ছা, এখন সংকরিত অরবিটালগুলোর মধ্যে 2 কার্বনের 2টি সংকর sp2 অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে একটি বন্ধন গঠন করলো, এটা হলো সিগমা বন্ধন, শক্তিশালী বন্ধন। আর এইটার সাথে একটি হাইড্রোজেন s অরবিটাল, এটার সাথে একটি হাইড্রোজেনের s অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে এখানেও একটি সিগমা বন্ধন হলো, এখানেও একটি সিগমা বন্ধন হলো। এইখানে হাইড্রোজেনের একটি s অরবিটাল, এখানেও হাইড্রোজেনের একটি s অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন গঠিত হলো। আর অসংকরিত যে 2টি অরবিটাল রয়ে গেল 2 কার্বনের, এরা কি করবে, পার্শ্বিক অধিক্রমণ করবে। এরা এইভাবে পার্শ্বিক অধিক্রমণ করবে, করে এই উপরে নিচে একটা বন্ধন সৃষ্টি করবে, এটা হলো পাই বন্ধন। ঠিক আছে, তাইলে এইভাবে দেখা যায় যে কি হয়, ইথিন অণুর গঠন হয় কিভাবে, sp2 সংকরণের
মাধ্যমে। অর্থাৎ এটার চিত্রটা যদি আমরা এইভাবে দিই, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, এটা পাই বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন। এই তাইলে যত দ্বিবন্ধনযুক্ত কার্বন কার্বন যৌগ আছে অর্থাৎ জৈব যৌগ আছে তাদের মধ্যে দেখা যায় যে এই ধরনের sp2 সংকরণ ঘটে থাকে। এবং এই sp2 সংকরণের মাধ্যমে যেহেতু দুইটা বন্ধন, এই জন্য কার্বন কার্বনের দূরত্বটা একটু কমে যায় এবং সেই বন্ধন এবং দৈর্ঘ্যটা হয় কত 100.134 ন্যানোমিটার। এবং এই যে বন্ধন কোণ, এই যে এটা বলো যেটাই বলো, এই বন্ধন কোণ হলো 120 ডিগ্রি। তারপরে আমরা আসি sp সংকরণ। sp সংকরণের ক্ষেত্রে কি হয় দেখো, যত কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগ আছে, যত কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগ আছে সেগুলোর ক্ষেত্রে sp সংকরণ ঘটে থাকে। এই ক্ষেত্রে যোজ্যতা স্তরের একটি s এবং একটি p, একটি s এবং একটি p অরবিটাল মিলে দুইটি সমশক্তিসম্পন্ন সম আকৃতির অরবিটাল গঠন করে এবং সেগুলোকে আমরা বলি sp সংকর অরবিটাল। এই sp সংকর অরবিটালের আকৃতি হয় সরলরেখিক, অর্থাৎ কার্বনের দুই পাশে দুইটি সংকর অরবিটাল অবস্থান করে। আর প্রত্যেক কার্বনের ক্ষেত্রে দেখা যায় যে দুইটি কি থাকে, অসংকরিত অরবিটাল থেকে যায়, অর্থাৎ 2py এবং 2pz। এই অসংকরিত অরবিটালগুলো কি করে, এই প্রত্যেক কার্বনের সাথে লম্বভাবে অর্থাৎ x অক্ষের দিকে থাকে সংকরিত অরবিটালগুলো, y এবং z অক্ষের দিকে অসংকরিত অরবিটালগুলো উপরে নিচে লম্বভাবে অবস্থান করে। এবং যৌগ গঠনের ক্ষেত্রে দেখা যায় যে এরা পার্শ্বিক অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন গঠন করে থাকে। তাহলে যত ত্রিবন্ধনযুক্ত যৌগ আছে সেগুলোর ক্ষেত্রে sp সংকরণ ঘটে থাকে। যেমন ত্রিবন্ধনযুক্ত যৌগ আমরা যদি এসিটিলিনের কথা বা ইথেনের কথা ভাবি, তাহলে এই ইথেনের ক্ষেত্রে দেখা যায় যে sp সংকরণ ঘটে থাকে। কিভাবে দেখো, এই যে কার্বন আছে, এই কার্বনের এই সংকরিত দুটি অরবিটাল sp দুই পাশে অবস্থান করে, আর y অক্ষের দিকে একটি কি থাকে, অসংকরিত অরবিটাল থাকে। সেটাকে আরও একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। এটা হলো 2py 2py, আর একটি থাকে z অক্ষ বরাবর, এটা হলো 2pz 2pz। আবার এই কার্বনের ক্ষেত্র py 2py sp, এটা হলো sp। এই z অক্ষ বরাবর থাকে 2pz 2pz। তাইলে এখানে সংকরিত অরবিটাল হচ্ছে sp। প্রতি কার্বনের কয়টি করে, দুইটি করে sp অরবিটাল সংকরিত। এর মধ্যে একটি কার্বনের একটি sp এবং অপর কার্বনের একটি sp অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে একটি সিগমা বন্ধন গঠন করে। আর প্রতি কার্বনের কি করে, দুইটি করে অসংকরিত অরবিটাল রয়ে গেছে। এই অরবিটালগুলো একটি y অক্ষ এবং একটি z অক্ষ বরাবর আছে। এগুলোকেও আমরা চিহ্নিত করে দিই, একটু চিনতে সুবিধা হবে। এটা হচ্ছে অসংকরিত অরবিটাল, আবার এইটাও হচ্ছে অসংকরিত অরবিটাল, এটা অসংকরিত অরবিটাল, এটা হচ্ছে অসংকরিত অরবিটাল। তাহলে
এই সংকরিত প্রতি কার্বনের একটি করে sp অরবিটাল রয়ে গেছে, সেগুলোর সাথে একটি করে হাইড্রোজেনের s অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করবে, করে দুইটি সিগমা বন্ধন গঠন করবে। আর এই যে এই কার্বনের প্রথম কার্বনের যে 2p y অরবিটাল আছে এবং দ্বিতীয় কার্বনের y অরবিটাল, এই দুইটা কি করবে, এরকম পার্শ্বিক অতিক্রমণ করবে। পরে কি করবে, একটি বন্ধন গঠন করবে। এটা হচ্ছে পাই বন্ধন। আর আবার জেড অরবিটাল আছে, এই প্রথম কার্বনের জেড অরবিটাল এবং দ্বিতীয় কার্বনের জেড অরবিটাল, এই দুইটাও কি করবে, এরকম পার্শ্বিক অতিক্রমণ করবে। অতিক্রমণ করে একটি বন্ধন গঠন করবে। এইটা হচ্ছে একটা পাই বন্ধন। তাইলে কি হলো, অ্যাসিটিলিনের ক্ষেত্রে এই যে দেখো, এটার ক্ষেত্রে যদি আমরা এইভাবে লিখি, এখানে দেখতে পারি এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, এটা পাই বন্ধন, এটা হচ্ছে পাই বন্ধন। অর্থাৎ এখানে কার্বন কার্বন 3টি বন্ধন আছে, এর মধ্যে একটি বন্ধন হচ্ছে সিগমা বন্ধন আর দুইটি হচ্ছে কি পাই বন্ধন, এটাও পাই, দুইটি হচ্ছে পাই বন্ধন। আর কার্বন হাইড্রোজেন একটি বন্ধন আছে, প্রতি কার্বনের এখানে একটি বন্ধন আছে। তাইলে এই sp সংকর অরবিটালের আকৃতি হচ্ছে সরলরৈখিক। সরলরৈখিক, এই যে অ্যাসিটিলিন অণুর আকৃতি দেখো সরলরৈখিক হয় এবং তাদের মধ্যে বন্ধন কোণ হচ্ছে, কার্বন হাইড্রোজেনের বন্ধন কোণ হচ্ছে কত, কার্বন হাইড্রোজেনের বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। আর এই যে কার্বন কার্বন যে বন্ধন দূরত্ব, সেই বন্ধন দূরত্ব দেখা যায় যে আরও কম এবং সেটা হচ্ছে কত, 0.120 ন্যানোমিটার। অর্থাৎ সেটার বন্ধন দৈর্ঘ্য, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হলো 0.120 ন্যানোমিটার আর বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ সরল রৈখিক। তাহলে যত কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগ আছে, সকল যৌগে দেখা যায় যে কার্বন কার্বনের মধ্যে এরকম কী বন্ধন থাকে, sp সংকরণ ঘটে থাকে। তারপরে আরও অন্যান্য যে সংকরণগুলো ঘটে থাকে সেগুলো আমি বলছি, যেমন sp3d হাইব্রিডাইজেশন, sp3d2 হাইব্রিডাইজেশন, এরকম বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন ঘটে থাকে। সেগুলো আমরা পরবর্তী ক্লাসে বা তোমরা আরও বড় হলে সেগুলা সম্বন্ধে জানবে। হাইব্রিড অরবিটালের আকৃতিও ভিন্ন হয়, সেগুলো জানবে। তো তাইলে আজকে এই পর্যন্তই। তো ভালো থাকো। আগামী ক্লাসে আমরা ইলেকট্রনের ডিলোকালাইজেশন, হাইড্রোজেন বন্ধন এবং বিভিন্ন ধরনের আরও বন্ধন আছে, সেই বন্ধন নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।